বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত ইসলামী রাজনৈতিক দলের সংখ্যা ৯। ২০০৮-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক দলের মোট ভোট ৬% কম। আর এর মধ্যে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ৩৯ আসনের লড়ে জামায়াতে ইসলামী একাই পেয়েছিল ৪.৭% ভোট। প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি দিয়ে যে হেফাজতের সঙ্গে আপোষ রফার সন্দেহে নানা তরফে অভিযুক্ত হচ্ছেন, সেই হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দাবি করে। কিন্তু হেফাজতে ইসলামের অনেক নেতারাই নানা রাজনৈতিক ইসলামী দলের নেতৃত্বে আছেন। আর কওমি মাদ্রাসার নেতারাও চালান অনেক দল। যে সূত্রে সেদিন গণভবনে প্রধানমন্ত্রীর দাওয়াতে উপস্থিত হয়েছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের বিভিন্ন ইসলামী দলের নেতারাও। এর পরপরই বিএনপি প্রধান খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধর্ম নিয়ে রাজনীতি করার দায়ে অভিযুক্ত করেছেন। এবার জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদও মাস দুয়েক ধরে ইসলামী জোট করার কথা বলছেন এবং সে লক্ষ্যে নিবন্ধিত অনিবন্ধিত বিভিন্ন দলের সঙ্গে আলাপও করছেন। তবে খবর বলছে ইসলামী রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের আগে সব হিসেব মিলিয়েই কোন বড় দলের জোট বেছে নেবেন তারা এই সিদ্ধান্ত নেবেন। আবার সমমনা দলগুলোর একটি বৃহত্তর ইসলামী জোট গড়ার বিষয়টিও তাদের বিবেচনায় আছে। নির্বাচনের আগে ইসলামী দলগুলোকে নিয়ে এই টানাটানির কারণ কি? ভোটের হিসেব তো তাদের খুব শক্ত অবস্থান দেয় না। তাহলে কি ভোটারদের ওপর মানসিক প্রভাব বিস্তার, নিজেদের ইমেজ বৃদ্ধি? শুধু কওমি মাদ্রাসার হিসেব নিলেই যে প্রায় ১ কোটি মানুষের সংযোগ যে ব্যবস্থার সঙ্গে এই বিরাট জনগোষ্ঠীকে কেন টানতে পারে না মূলধারার রাজনীতি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার দিলারা খন্দকার। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি যদি শামা ওবায়েদ আপনাকে দিয়ে শুরু করি, যে ভোটের আগে এই টানাটানিটা কেন? মানে এই ইসলামী দলগুলোর ভোটের হিসাব তো বলে যে খুব বেশি নয় তাদের ভোট প্রাপ্তির সংখ্যা, তাহলে শতাংশের হিসেবে, তাহলে আসলে কেন এই টানাটানি? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা এখন মানে বর্তমান সরকার একেবারে সামনে নিয়ে এসছে, যে এই যে রিসেন্টলি তাদের হেফাজতের সাথে যে যোগাযোগ এটা করা হচ্ছে, টানাটানি শুরু হয়েছে। হ্যাঁ, তো এটা আমি একটু পেছনে যাই, যে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ সবসময় বলে আসে যে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বাট আমরা যখন দেখেছি যখন সংবিধান পরিবর্তন হয়েছে, পঞ্চম সংশোধনী হয়েছে, তো সেখানে কিন্তু ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছেন। অ্যাট দ্য সেম টাইম ওনারা ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। সেখানে ওনাদের একটা দ্বৈত ব্যাপার আছে। এখন আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করে যে আওয়ামী লীগ একটা দল হিসেবে, সরকার হিসেবে না, দল হিসেবে একটা বেসামাল অবস্থা আছে। তারা জানে না যে তারা কোন দিকে যাবে। যখন ৫ই মে, যখন আপনার মনে আছে ৫ই মে যখন এই শাপলা চত্বরে হেফাজতের মানে হাজার হাজার সারা দেশ থেকে এসেছিল, মাদ্রাসার ছেলেরা এসেছিল, বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল, তারা একটি ইস্যু নিয়ে কিন্তু তাদের ওখানে একটা এজেন্ডা ছিল। তারা যেখানে শাপলা চত্বরে যে সমাবেশটা করতে চেয়েছিল, সেখানে তারা এই যে তার আগে বিভিন্ন সময়, আপনাদের মনে আছে নাকি যে বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, বিভিন্ন ব্লগারদের যে উক্তি এসছে মানে ইন্টারনেটে বা ফেসবুকে, বিভিন্ন এইসব সব ইস্যু নিয়ে কিন্তু তাদের একটা ছিল, প্রতিবাদের ভাষা ছিল ওই সমাবেশটা। সেই সমাবেশে আমরা জানি অন্ধকার রাতে এই বর্তমান সরকার সবকিছু অন্ধকার করে দিয়ে হেফাজতের অনেক কর্মীকে তারা আহত করেছে, তারা মানে ওখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। এবং সঠিক সংখ্যা যদি আমরা ১০০ জন উচ্ছেদ হয়েছে না ৫০ জন না ১০০০ না ৫০০০ সংখ্যায় আমরা না যাই, কিন্তু ওই রাত্রে একটি ঘটনা তো ঘটেছিল বাংলাদেশের মাটিতে। এবং সেখানে কিন্তু আপনি জানেন যে চ্যানেল বন্ধ, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হলো, সবকিছু ব্ল্যাক আউট করে দেওয়া হলো এবং রাতের অন্ধকারে একটা ঘটনা হলো শাপলা চত্বরে। এবং এই হেফাজতের হুজুরদের বিরুদ্ধে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সহ সরকারের সকল নেতাকর্মীরা সংসদে দাঁড়িয়ে গালাগালি দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, বিএনপি জামাতের দোসর বলেছে, জঙ্গি বলেছে, বহু কিছু বলেছে। এবং যখন ওনারা একটা দফা দিয়েছিলেন, কিছু দফা দিয়েছিলেন না হেফাজতের, 13 দফা দিয়েছিলেন, সেগুলোরও অনেক কটূক্তি ওনারা করেছেন। ওনারা করতেই পারেন, সেটা ওনারা করেছেন। এখন দেখা যাচ্ছে আপনি সেই ভোটের জন্য
রাজনীতি মানে আপনার ইলেকশনে জেতার জন্য বা সেই ইচ্ছা থেকে তারা সেই হেফাজতে হুজুরদেরকে ডেকেই আবার অনেক আমি কথা একটা প্রশ্ন বলছেন। যদি করি শামা ওবায়েদ হ্যাঁ। আপনাকে, আমি আপনার পয়েন্টটি তো অবশ্যই বুঝতে পেরেছি, সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু আমি যেটা বুঝতে পারি না, যেই হেফাজতকে আপনাদের নেত্রী তখন বললেন যে তাদেরকে পানি খাওয়ানো হোক, তারা মানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই তখন মঞ্চেও উঠেছিলেন, এরশাদ সাহেবও BNP উঠেছিলেন। কিন্তু বিশ্বাস আমার করে- পয়েন্ট হচ্ছে যে সেই মানে দলের সঙ্গে আওয়ামী লীগ যদি এখন বন্ধুত্ব করে অসুবিধাটা কি? কওমি সনদের স্বীকৃতি বেগম খালেদা জিয়া বলছেন যে তিনি দিয়েছিলেন 2006 সালে। এটা তো আছে, এখন অনেক বিশ্লেষকই বলেন যে 2006 সালে বেগম খালেদা জিয়া যেমন দিয়েছিলেন নির্বাচনের কথা মাথায় রেখে, এবারও 2017 সালে শেখ হাসিনা নির্বাচনের কথা মাথায় রেখে দিচ্ছেন। তো একই উদ্দেশ্যে যদি দুই দলই করে তাতে অসুবিধা কি? না না, এখানে ডিফারেন্স আছে। পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ তারা অলওয়েজ টু টাইমিং করে, দুইটাই তারা খেলে। তারা আপনাদের মনে আছে নাকি যখন প্রথম ব্লগার যখন হত্যা হলো ঢাকাতে, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন ওনার বাড়িতে। তারপরে যখন এটা নিয়ে কথা শুরু হলো, ওনাদেরই দলের লোকজন কথা বলছে বা আমাদের ইসলামিক মাইন্ডের যারা আছেন এখানে তারা কথা বলছেন, তখন কিন্তু ওখান থেকে উনি ব্যাকট্র্যাক করলেন এবং এরপরে অনেক ব্লগার হত্যা হয়েছে, উনি কিন্তু এই একটা কমেন্টও করেনি। দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি কমেন্ট করতে পারতেন যে এই হত্যাকাণ্ড বন্ধ হোক, সেটাও কিন্তু উনি করেন নাই। কারণ উনি সব দিকই হ্যাপি রাখতে চায়। উনি মনে করে, আওয়ামী লীগ মনে করে যে মানে এই মাইনরিটি ভোটটা, হেফাজতের সঙ্গে একটা সম্পর্ক চ্যুতির ঘটনা ঘটেছে, মানে সম্পর্ক চ্যুতির ঘটনা মানে ঘটেছে। সম্পর্ক কমে এসেছে না, কিনা, মানে না, সম্পর্কের শুনেন। মানে অবনতি হয়েছে কিনা? বিএনপি সব দলের স্বাধীনভাবে রাজনীতি করবে সেটা বিশ্বাস করে। বিএনপি তো এমন দল না যে বাকশাল কায়েম করে সব দলের সব বন্ধ করে দিবে, সব অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ইসলামিক ঐক্যজোট বলেন, আপনার হেফাজত বলেন, অংশ বেরিয়েই গেছে হ্যাঁ, আপনাদের জোট থেকে। হেফাজত সব যে আখ্যানেই থাক, তাদের নিজেদের মতো তাদের কনস্টিটিউশন অনুযায়ী, তাদের সংবিধান অনুযায়ী তাদের রাজনীতি করার অধিকার আছে বাংলাদেশের মাটিতে। এটা আমাদের সংবিধান তো বলে সেটা, সেই কথা। এখন জামাতের ব্যাপার, আপনারা জামাতকে নিষিদ্ধ করেন নাই, কি করবেন না করবেন সে সরকারের ব্যাপার, বা সরকার বলে কোর্টের ব্যাপার, তো নিষিদ্ধ করুক, সেটা তখন আমরা দেখবো যে জামাতের লোকজন কোথায় যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ বর্তমানে টালমাটাল অবস্থায় আছে, তারা দিক বেদিক শূন্য। তারা একবার হেফাজতকে টানে, একবার অন্য ইসলামিক দলকে টানে, একবার ব্লগারদের কথা বলে, একবার বলে না। কারণ এইটার মূল কারণ হচ্ছে যে তারা তাদের যে এই যে আমরা দেখছি গত 10 বছর মানে 7-8 বছর ধরে যে ওনাদের যে শাসন আমল চলছে, সেই শাসন আমলে যত অঘটন ঘটন, যত হত্যাকাণ্ড, যত গুণ খুম অত্যাচার হয়েছে, সেগুলোর জন্য তারা এখন ভীত। তারা এখন ইসলামিক ভাবছে যে হেফাজতকে টেনে যদি আমরা একটু আদর যত্ন করি তাহলে হয়তো ইসলামিক ভোটটা পাওয়া যাবে। আমি আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে ইসলামী দলগুলোর আবারও আপনাকে প্রশ্ন করব শামা ওবায়েদ, কিন্তু মহিবুল হাসান চৌধুরী নওফেল, এটাই বিএনপির অভিযোগের মূল সুরটা এটাই যে আপনারা একরকম রাজনীতির কথা বলেন আর আরেক রকম রাজনীতি আসলে করছেন, সেটি একটি মূল সুর। এবং আরেকটি কথা যেটি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে হিসাব যেটা 2008-এর সংসদ নির্বাচন, মানে সকলের অংশগ্রহণমূলক, ওটাই তো শেষ নির্বাচন ছিল। সেই নির্বাচনে দেখা যায় ধর্মভিত্তিক দলের মোট ভোট 6% কম। জামাত একাই, যেই জামাতে ইসলামীকে আপনারা অনেক চেষ্টার পরেও আসলে বিএনপি থেকে আলাদা করতে পারেন নাই এখনো, যদিও তাদের নির্বাচনে যাওয়াটা মানে এখন তাদের যাওয়ার উপায় নাই, তারাই পেয়েছে 4.7% ভোট। তাহলে আসলে কোন ভোটের জন্য এই রাজনীতি করা, নাকি একটা ব্যাপকভাবে ইমেজ বৃদ্ধি হয় ইসলামী দলগুলোকে সাথে পেলে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে বিশ্বাস করে। ভোটের রাজনীতি আর মাঠের রাজনীতির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ একটি আদর্শে বিশ্বাস করে, আমাদের গঠনতন্ত্রে আমাদের আদর্শ আছে, সেই আদর্শ মেনেই আমরা রাজনীতি করি। পাশাপাশি আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষের ভোটের ম্যান্ডেট নিয়ে তারা সরকারে গিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। তো ভোটের ম্যান্ডেটটা পাওয়ার জন্য জনগণের যেই আপনার যেই সেন্সিটিভ ইস্যুসগুলো আছে সেগুলো বাইরে তো আমরা রাজনীতি করতে পারি না। আমাদের আদর্শের জায়গায় আছে, আমরা সেই আদর্শ মেনে রাজনীতি করছি। কিন্তু পাশাপাশি যখন দেখছি যে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের ঐতিহাসিকভাবে রাজাকার, আলবদর, ইসলামিক মৌলবাদী শক্তির সাথে যাদের একটা সুসম্পর্ক বহুকাল ধরে ছিল, যাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশে মৌলবাদকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছে, রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে, তারা যেই অপপ্রচারগুলো সাধারণ মানুষের মধ্যে করছে, বিশেষ করে আমাদের দেশের মানুষ তো আসলে ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মান্ধ নয়, তাদেরকে ধর্মান্ধ করে তোলার জন্য যেই অপপ্রয়াস তাদের আছে, সেটাকে প্রতিহত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিছু ইসলামিক আলেম ওলামার সাথে আমরা বৈঠক করেছি। তার মানে এই নয় যে কোনো সুনির্দিষ্ট ইসলামিক রাজনৈতিক দলের সাথে আমরা সন্ধি করেছি বা চুক্তি করেছি বা রাজনৈতিক আতাত করেছি বা ভোটের রাজনীতির স্বার্থে আমরা কোনো জোট গঠন করেছি, এই ধরনের কোনো কিছুই হয়নি। ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনা গতকাল বলে দিয়েছেন পরিষ্কার করে, যেখানে আমাদের দলের সভানেত্রী বলে দিয়েছেন যে কারোর সাথে কোনো জোট হয়নি, এবং সেই যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে এরকম কোনো আশ্বাস আওয়ামী লীগ পেয়েছে যে যেটা নিয়েও কথা আছে যে ধরুন অপপ্রচারে অংশগ্রহণ করা, হেফাজতে সেই 5ই মে সমাবেশের পর গাজীপুর নির্বাচনে আমরা দেখেছি যে হেফাজত ইস্যু একটা বড় ভূমিকা রেখেছে, মানে কোনো রকম অপপ্রচার হবে না, আওয়ামী লীগ যে ইসলাম বিরোধী দল নয় সেটা বলে বেড়ানো হবে না, কোনো না কোনো আশ্বাস নিশ্চয়ই পাওয়া গেছে। মানে রেলের জমি দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগ তো কোনোভাবেই ইসলাম বিরোধী দল নয়। আওয়ামী লীগ যেই আদর্শে বিশ্বাস করে সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ আদর্শ। সেখানে আমরা প্রতিষ্ঠানগুলোতে ধর্মচর্চায় আমরা বিশ্বাস করি না। প্রতিষ্ঠানের মতো চলবে, ধর্মের জায়গায় মানুষ ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে। আমরা প্রতিষ্ঠানগুলোকে ধর্মের যেই ধর্মভিত্তিক রাজনীতির যেই অশুভ যেই আপনার ইনফ্লুয়েন্স, সেটার থেকে আমরা দূরে রাখতে চাই। তো এটা কোনোভাবে ধর্ম বিরোধী কোনো অবস্থান নয়। এখন হেফাজত ইসলাম বলে একটি সংগঠন, যেটা আমি যতটুকু জানি যে সেটা সেই খালেদা জিয়ার ইন্ধনের আগে কিন্তু সেই প্ল্যাটফর্মটা অত শক্তিশালী ছিল না। একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করে মাঠে নামালো সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলেই আমি মনে করতে পারি হেফাজতের উত্থান হয়েছে কাদের কারণে? কাদের কারণে উত্থান হয়েছে? একটি রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন দিয়েছে। এখন দেখুন, সংবিধান অনুযায়ী প্রত্যেকে কিন্তু আমরা মত প্রকাশ করার স্বাধীনতা রাখি। যেহেতু কেউ যদি বিশ্বাস করে এখন কেউ যদি বিশ্বাস করে ধর্মভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য তারা রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে আমরা তো তাদেরকে আমরা ব্যান করে দিতে পারি না। আমরা তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী তারা রাজনীতি করবে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। স্বার্থে ব্যবহৃত করার জন্য আপনি দেখেছেন তারা কি করেছে। 5ই মে কিছু মাদ্রাসার ছাত্রকে ভুল বুঝিয়ে যে এই দেশে ইসলাম শিখে উঠেছে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, যদি তারা সেদিন তাদেরকে ভুল বুঝিয়ে কি কুকর্মটা না করালো। পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে তারা পুড়িয়েছে, বাইতুল মোকাররমে তারা গেছে যে এরকম ঘটনা আর ঘটবে না। দেখুন, আমরা একটা প্রোডাক্টিভ ইন্টারাকশন উইথ দ্য রিলিজিয়াস কমিউনিটি। যেহেতু আমরা মাঠের রাজনীতি করি, সেহেতু আমাদেরকে রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে যে একটি বিশাল জনগোষ্ঠী যাদের রাজনৈতিক কিছু ইতিবাচক যোগাযোগ, ইতিবাচক আদান-প্রদান হিসেবে যদি আমি এটাকে চাওয়া পাওয়াটা কি, তাদের সুনির্দিষ্ট চাওয়া পাওয়াটা কি, তাদের যদি আধুনিকায়ন করার জন্য তাদেরকে তো আমি পিছনে ফেলে রাখতে পারবো না। প্রায় জনসংখ্যার 1 কোটি মানুষ কিন্তু তারা আওয়ামী লীগে কেউ ভোট দেয়, ধানের শীষে ভোট। তরুণ রাজনীতিক, আমি আসলে আপনাদের তিনজনের কাছে এই প্রশ্নটি নিয়েও আসবো বিরতির পর। এই বিরতির আগে কথা বলবো ব্যারিস্টার দিলারা খন্দকারের সাথে, কিন্তু তার আগে আমি এটাও জানতে চাইবো আসলে যে এদেরকে সবসময় আলাদা করে দেখে বিবেচনা করে কেন আওয়ামী লীগ বিএনপি করেছে? আমি এই প্রসঙ্গে আসবো আপনাদের কাছে। খন্দকার, আপনাদের নেতা বলেই দিয়েছেন যে তিনি এবার ইসলামী জোট করবেন, কিন্তু তাকে কেন ইসলামী জোট করতে হবে? ইসলামী দল আছে বাংলাদেশে, তারাই তাদের মতো যেমন বিএনপি থেকে বেরিয়ে আসা ইসলামী ঐক্য জোট নাকি একটি বৃহত্তর প্ল্যাটফর্ম করবার চেষ্টা করছে, এরকমও খবর আছে। হঠাৎ এরশাদ সাহেব কেন ঠিক করলেন যে তিনি ইসলামী জোট করবেন? তিনি তো এই দেশের সংবিধানে 12টা বাজিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করে। তাহলে আপনারা সেটা এখনো করলেন না কেন, বাতিল করলেন না কেন? আপনারা একটি প্রজন্ম সৃষ্টি হয়ে গিয়েছে, সেই ধ্বংস করার পর একটি প্রজন্ম সৃষ্টি হয়েছে, সেটা পরিবর্তন হতে সময় লাগবে। বিবর্তনের মাধ্যমে সেটা পরিবর্তন হবে, আমরা সেটা ভবিষ্যতে করব। দিনকে রাত করতে পারেন, তাহলে কেন ইসলাম ধর্ম, যেটা আপনি বললেন যে মন্ত্রিত্ব দিতে পারে বিরোধী দল থেকে? আচ্ছা, আমি ধন্যবাদ আপা। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি শুরুতেই আপনার প্রোগ্রামের শুরুতেই আপনি বলেছেন যে হেফাজত
হেফাজতকে নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির যে টানাটানি এবং আজকে আমি হেফাজত উল্লেখ মানে করিনি, ইসলামী দলগুলো রাজনৈতিক আচ্ছা, দলগুলো আপনাদেরকে ইনক্লুড করেছি, সকলেরই টানাটানি আছে। এবং আজকে একটা ইন্টারেস্টিং একটা আমাদের জাতীয় পত্রিকায় তো একটা ছবি সহ এসছে, দুই সাধারণ সম্পাদক সাহেবের সম্ভবত টানাটানি একটা ব্যাপার। এনিওয়ে, তো আমি আমার দলের স্ট্যান্ডটা আপনি নিজেও বলেছেন, পাশাপাশি আমি যেহেতু আমার দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছি, আমাকেও ক্লিয়ার করতে হবে। প্রথমত আমরা ইসলামিক যে আপনি ধর্মভিত্তিক যে রাজনীতির কথা বলছেন, আমি আমার দলের স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে হ্যাঁ, আমাদের একটা রাগঢাকের কিছু নেই। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম করেছি, জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, এবং আমরা জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা দল, এবং জাতীয় পার্টি নির্বাচনমুখী একটি দল। এই কতগুলো বিশেষ কারণেই এবং বাংলাদেশের 90% মুসলিম, আপনি বাংলাদেশের 90% জনসংখ্যার 90% মুসলমান, আপনি এই মুসলমান জনগণ যে মানে যে বড় অ্যামাউন্ট মানে 90%, এই মুসলিমদেরকে সেন্টিমেন্টকে আপনি তো বাইপাস করে তো আপনি রাজনীতি করতে পারবেন না, কিংবা আপনি নির্বাচনমুখী রাজনীতি করতে পারবেন না। নওফেল ভাই যতই বলুক না কেন তারা ভোটের রাজনীতি করেন না, এটা কিন্তু আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা যে কটে মোটামুটি বাংলাদেশের মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি, নির্বাচনমুখী দল একই, ওই মোটামুটি একই গুণগত পার্থক্য আমি খুব একটা দেখি না। কারণ সবাই নির্বাচন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ব্যারিস্টার তিলারা খন্দকার, আপনাদের নেতা বলছেন এই কালকে হবে ইসলামী জোট, পরশু হবে ইসলামী জোট, কেন এটা কি কোনো নির্দিষ্ট দিনেই করতে হবে? না, আমি জানতে চাইছি যে পত্রিকায়, না আমি বলছি, আমি আপনার উত্তর দিচ্ছি, পত্রিকায় বিভিন্ন ইসলামী দল বলছেন যে আমার কাছে অনেক সেভাবে বিশ্বাস রাখতে পারছেন না এরশাদ সাহেবের উপর, মানে ইসলামী রাজনীতি করতে কেন কোনো না কোনো জোটের ছত্রছায়ায় তাদের যেতেই হবে। বলছি, আপনি দেখেন বিএনপি একটা 20 দলীয় মানে তাদের একটা জোট আছে, হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের 14 দলের একটা জোট আছে। তো জাতীয় পার্টি যদি একটা জোট করে তাতে অসুবিধাটা না, আমি অপেক্ষা করছি, হচ্ছে না জোটটা, কেন হবে না? আমরা অলরেডি একটা এত বড় জোট কি একদিনে করা সম্ভব? অবশ্যই সম্ভব না। এটার জন্য সময়ের দরকার, বৈঠকের দরকার, বিভিন্ন সমমনা দলগুলোর সঙ্গে বসতে হবে, সকলের একমত পোষণ করতে হবে, সকলের যে চিন্তা ভাবনা, তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সবকিছুর সঙ্গে একমত হতে হবে। এটা যে আজকে বললাম কালকেই হয়ে গেল এক রাতে, এটা তো এমন না। অবশ্যই এটার জন্য একটা সময়ের প্রয়োজন। আমরা অলরেডি কয়েকটা সংবাদ সম্মেলন করেছি, এবং যতদূর আমি জানি, যদি আমি ভুল না বলে থাকি, আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান বর্তমানে ভারত সফরে আছেন, উনি এসেই হয়তো খুব সম্ভবত 29 তারিখে আমাদের একটা প্রেস কনফারেন্স করার কথা, এবং এটা আমরা আশা করছি যে এখানে প্রায় বাংলাদেশের 30 থেকে 40টি ইসলামিক দল, 30 তারিখেও এরকম একটি জোট হওয়ার কথা ছিল, জি, কিন্তু এখনো হওয়ার সম্ভাবনা আছে। সময় তো চলে যায়নি। জি, আমি একটা বিরতির পর এসে আপনার কাছে জানতে চাইবো, শামা ওবায়েদ দিয়ে তো শুরু করবোই, কিন্তু আপনার কাছে আমি জানতে চাইবো আসলে এই যে জাতীয় পার্টিও বলছে যে 30-35টি দল নিয়ে হবে একটি জোট, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান আর মহাসচিব ঠিক করবেন যে কাকে কতটি সিট দেওয়া হবে, মানে ইসলামী দলগুলো এরকম না, আমি বলছি এটা এরকম ভাবে না। আমি বলি 30-40টি ইসলামিক দল সবগুলি তো নিবন্ধিত না, হ্যাঁ, এখানে আমাদের একটা পলিসি আছে, সেটা হচ্ছে যে ইসলামিক দলগুলো তারা নিজেরা, সমমনা দলগুলো তারা নিজেরা একটা আগে মোর্চা করবে, এই মোর্চার যিনি প্রধান হবেন তিনি জোটের প্রধান হবেন, এইভাবে বিষয়টা আসবে। আর নওফেল ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই যে হেফাজতে যে বোধহয় আজকে বেশ কয়েকটা পত্রিকায় আমি দেখেছি যে হেফাজতের সঙ্গে মানে নাম প্রকাশে অনিচ্ছুক জনক আমাদের একজন সম্মানিত সাংবাদিক ভাই বা বোন যিনি হোক না কেন, উনি লিখেছেন বরাত দিয়ে যে হেফাজত মনে করছে যে হেফাজতের সঙ্গে এখন আতাত বলেন, যেটাই বলেন, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা শাপলা চত্বরেরই তারা একটা রিভেঞ্জ নিয়েছে, মানে এটা তাদের প্রতিশোধমূলক একটা বক্তব্য। একটা বিরতির পর নিশ্চয়ই এই উত্তরও আমরা নেব। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শামা ওবায়েদ, আপনার কাছে যেতে চাই যে পত্রিকাগুলোর খবর, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট আছে, আমাদের সময় রিপোর্ট আছে, পত্রিকাগুলোর খবর হচ্ছে যে বিএনপির সঙ্গে ইসলামী দলগুলোরও খুব
সম্পর্ক ভালো যাচ্ছে না, তাদের মানে ইসলামী ঐক্যজোটের মূল অংশটি বেরিয়ে গেছে, আরো কয়েকটি দল ওরকম করে নেই, মানে অত ইনভলভ না আর আপনাদের সঙ্গে, আর জামায়াতে ইসলামী আছে একটা সমস্যায়, কিন্তু ভোট মূলত জামায়াতে ইসলামেরই সবচেয়ে বেশি। আপনারা আবার নতুন করে সম্পর্ক উন্নয়নে কোনো চেষ্টা করছেন কিনা সকলের সঙ্গেই? আচ্ছা, আমি আপনার কথা সংক্ষেপে উত্তর দিই, কারণ নফেল ভাই কিছু পয়েন্ট দিয়েছে, তো ওগুলো একটু বলতে হবে। এই বিএনপি যে জোট আছে 20 দলের, সেটা ইনট্যাক্ট আছে। এখন তো প্রতিদিন একটি অংশ চলে গেছে, তো আরেকটি অংশ আছে। তো এখন এখানে আমরা দেখছি প্রতিদিনই নতুন নতুন দল কিন্তু তৈরি হচ্ছে। কালকেও দেখলাম একটা নতুন দল তৈরি হলো। হ্যাঁ, প্রতিদিন নতুন দল ধরেছে, বিভিন্ন এজেন্ডা নিয়ে, বিভিন্ন সামনে নির্বাচনকে সামনে রেখে বিভিন্নভাবে বিভিন্ন জন দল তৈরি করছে। সেটা কিন্তু আমাদের এখানে দেখার বিষয় না। বিএনপি যে মূল যে অ্যালায়েন্সটা ছিল, জোটটা ছিল, সেটা ইনট্যাক্ট আছে। ওখান থেকে দু একজন লোক চলে গিয়ে আরেকটা দল বানাতে পারে, আরেকটা দলে যোগ দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের কোনো অ্যালায়েন্সে এখানে কোনো ভাটা পড়েনি। আরেকটা আমি বলতে চাই যে একটা পয়েন্ট উনি বললেন যে হেফাজতের সাথে আওয়ামী লীগের যে এখন ওনারা যে ডেকে এনে কথা বললেন, সখ্যতা করলেন। হেফাজতের সাথে না তো, হেফাজতের কোনো ব্যানার কি ওখানে দেখেছিলেন আপনারা? বারবার আলামা শফিকে, আলামা শফিক কোন অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করে? কোন বাবুনগরী হচ্ছেন হেফাজতের আহ্বায়ক, আলামা শফিক হচ্ছে তাদের। এখন যখন 5ই মেতে যখন হয়েছিল, তখনও আলামা শফির নেতৃত্বে তারা ওখানে গিয়েছিল। সেদিন যখন আপনাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, তখনও আলামা শফির নেতৃত্বে, হয়তো বাবুনগরী যায় নাই, তো আরেকজন গেছে। কিন্তু মোদ্দা কথা ছিল তো, এটা তো অস্বীকার করছি না, সেই মিটিংয়ে ছিল। এখন আপনি বলেছেন প্রোডাক্টিভ ইন্টারঅ্যাকশন করেছেন। তো এখন যখন আওয়ামী লীগ যখন ইসলামী দলগুলোর সাথে কথা বলে, তখন প্রোডাক্টিভ ইন্টারঅ্যাকশন হয়। কিন্তু যখন বিএনপি কথা বলে, তখন এটা হয় ইন্ধন যোগাচ্ছে। উনি বলেছেন যে বিএনপি হেফাজতকে ইন্ধন জুগিয়েছে। কিভাবে ইন্ধন জুগিয়েছে? হ্যাঁ, যখন হেফাজত ওইখানে যখন এসছিল, যখন তারা সমাবেশ করছিল, তখন অফকোর্স আমাদের দেশনীতি, কারণ ওখানে তো সারা দেশ থেকে লোক এসছে। এখানে 14 বছরের একটা বাচ্চাও ছিল। আমার কনস্টিটিউয়েন্সি থেকে, আমার একটা উপজেলা আছে শালতা উপজেলা, এখানে অনেক বেশি অনেক মাদ্রাসার ছাত্রছাত্রী, ওখান থেকে একটা ছাত্র এসেছিল, যার হি ওয়াজ ইনজিওর্ড, তার পা এখনো এক পা তার নাই, সে আহত হয়েছিল সেই রাত্রে। এরকম বহু জায়গায় নিশ্চয়ই হয়েছে। এখন উনি মানবিক দিক থেকে বিচার করে বলেছে যে ঠিক আছে, সবাইকে এখানে টেক কেয়ার করা হোক, পানি দেওয়া হোক, কিন্তু এটা ইন্ধন যোগানো না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এই দ্বৈত নীতি কেন? আপনারা কথা বললে প্রোডাক্টিভ ইন্টারঅ্যাকশন, আর আমরা কথা বললে ইন্ধন। আপনার এলাকায় অনেক মাদ্রাসাও আছে, সেসব মাদ্রাসার জন্য তো সুসংবাদ যে তাদের একটি ডিগ্রি সনদ পেতে যাচ্ছে, যে সিদ্ধান্ত 2006 সালে আপনারাও দিয়েছিলেন। এটা আরেকটা ইস্যু, তাহলে অসুবিধাটা কি? নো ইটস টু, আপনি এটা দুইটা ইস্যু। একটা আওয়ামী লীগ দিলে অসুবিধা না, আওয়ামী লীগ দিয়েছে, এটা আমরা সামনে দেখতে পারবো যে কিছু এটাকে সংস্কার করে দেওয়া উচিত ছিল, আমাদের এডুকেশন ইয়েটা দেখা উচিত ছিল, ক্যারিকুলামটা ওদের দেখা উচিত ছিল, তারপরে দেওয়া উচিত ছিল, নাকি দিয়েছে ভালো করে, সেটা সময় বলবে, টাইম উইল টেল। ওই আলোচনায় আমি যাচ্ছি না। ওনারা দিয়েছে ওয়ান সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট হচ্ছে যে এই যে আপনি যে বিষয়টার অবতারণা করেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি। এখন বেসিক্যালি আমি সেটাতে বলতে চাচ্ছি, আমরা তো ভুলে যাই নাই যে এই আওয়ামী লীগ তখন আবার 2006 সালে এই খেলাফতে মজলিসের সাথে তারা করেছিল। কেন? উনি তো বারবার বলছে মাঠের রাজনীতি। এখন বাস্তবতা হচ্ছে যে ওনাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য ওনারা যেখানে পাবে, কালকে যদি আরেকটা ইসলামিক দল তৈরি হয় হঠাৎ করে, সে তাকেও ডেকে আনবে, ভাই 2টা ভোট যদি। কিন্তু 4.7% ভোট যে পায়, সে তো আপনাদের সাথে আছে। তারপরে আরো কিছু অংশ আছে, জামায়াতে ইসলামী। আর কে কোথায় গেল তাহলে? না, আমরা তো বলছি না, আমরা তো কমেন্ট করছি না যে কেন হেফাজতে ইসলাম বা আলামা শফি সাহেবকে ডেকে ওনারা কথা বলেন। ওনারা করতেই পারে, সেটা ডেকেছে, ওনারা গেছেন, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো বোকা না। বাংলাদেশের জনগণ তো দেখছে যে যেই আলামা শফির নেতৃত্বে হেফাজতের লোকজন এসেছিল, তাদেরকে তোমরা তুলোধনা করে ওখান থেকে উঠিয়ে দিয়েছো। সেই হেফাজতের লোকজনকে ডেকে এখন তোমরা অ্যাকর্ডিং টু নফেল ভাই যে প্রোডাক্টিভ ইন্টারঅ্যাকশন করছে, সেটা কি দেশের জনগণ বোঝে না যে এটা একটা ভনিতা, যে এটা আসলে আওয়ামী লীগের কোনো নীতি বা আদর্শ বলে কিছু নাই। তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য যেখানে যা পাবে টান দিবে। মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রথমে বলবো আপনাকে এটি প্রশ্ন করে রেখেছিলেন, এই দুই ইন্টারঅ্যাকশনের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। একটি হচ্ছে নির্দেশনা, আগুন জ্বালাও,
পোড়াও, ধ্বংস করো, এই ধ্বংসাত্মক কাজে সবাই তাদেরকে সহযোগিতা করো। বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বিএনপি নেতাকর্মীদেরকে বলেছেন যে হ্যাঁ, সেদিন বিএনপি নেতাকর্মীরাও নানান কারণে বিএনপি নেতাকর্মীরাও তাদের দলের প্রধানের নির্দেশ মেনে কিন্তু সেদিন বেরিয়ে আসেননি। আসলে কিন্তু আরো ধ্বংসাত্মক কার্যকলাপ হতো। যে ধ্বংসাত্মক কার্যকলাপ করার ব্যাপারে পরিষ্কার উস্কানি একজন রাজনৈতিক দল, একজন রাজনীতিবিদ হিসেবে, এবং দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনি কি করে বলতে পারেন যে তাদেরকে সহযোগিতা করুন? যখন তারা ধ্বংসাত্মক কাজ শুরু করেছে তিনি কিন্তু পানি দেওয়ার জন্য বা বেরিয়ে এসে তাদেরকে সহযোগিতা করার জন্য বিকাল 5টায় বলেননি, কিন্তু রাত 9টায় বলেছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে, এবং দুটি টেলিভিশন চ্যানেল পরিষ্কারভাবে সেই মেসেজটা সেখানে প্রচার করলো বারবার করে, যাতে করে ধ্বংসাত্মক কার্যক্রম আরো বেড়ে যায়। সুতরাং একটি হচ্ছে এখানে গুণগত পার্থক্য আছে, দুই ইন্টারাকশন। ইসলামিক দলগুলোর সাথে যদি আমরা ইন্টারাকশনের ব্যাপারটা দেখি তাহলে গুণগত পার্থক্য আছে। একটি হচ্ছে ভোটের রাজনীতির জন্য তাদেরকে ফুড সোলজার হিসেবে ব্যবহার করে, ধর্মীয় অপপ্রচার করে, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে, তাদেরকে উস্কানি দিয়ে, আমাদেরকে নাস্তিক, ধর্ম বিরোধী বলে প্রচার করে ভোট আদায় করা। আরেকটি হচ্ছে আমাদের ইন্টারাকশনটা হচ্ছে একটি অনগ্রসর জনগোষ্ঠীর আধুনিকায়নের জন্য। মাঠের রাজনীতির বাস্তবতায় আমরা কিছু ইসলামিক দলের নেতৃবৃন্দের সাথে বসেছি, সেই নেতৃবৃন্দের সাথে বসে আমরা কিছু বলতে চাই। এক সেকেন্ড আমি ক্লিয়ার করি এই পয়েন্টটা, যে ঐতিহাসিকভাবে আপনারা কখনো কোনো প্রোডাক্টিভ বিকাল 5টায় আপনি বলুন না, আমি শুধু এই পয়েন্টটা, বিকাল 5টায় দেওয়ার বদলে রাত 9টায় কেন দিল? এটার কারণ হচ্ছে যে না কি জ্বালাপোড়া করেছে? জ্বালাপোড়া তো কিছু করেনি, হেফাজতের লোক যারা আগে আপনারা করেছেন। আপনি তখন কি দেশে ছিলেন? আপনি দেশে থাকতেন, ওরা কি আমি শুধু একটু বলি, কারণ তখনও কিন্তু দেশের জনগণ বা আমরা যারা দেখছিলাম তারা জানে না যে ওরা সেই রাতটা তারা ওখানে অবস্থান করবে। যখন আমরা বুঝতে পারলাম সেই রাতটা তারা ওখানে অবস্থান করবে, তখন উনি ইন জেনারেল বলেছে সবাইকে যে ঠিক আছে তোমরা সবাই তাদেরকে পানি খাওয়া দিয়ে সাহায্য করো। বিকাল 5টাতে সেটা করার কথা না। উদাহরণ দেখান, এবং তারা কি জাতীয়তাবাদী দল বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দূরের কথা, শুধুমাত্র একটি স্থিতিশীল অসাম্প্রদায়িক মিনিমালি প্রগতিশীল একটি কাজ তাদের রাজনৈতিক দল করেছে। একটি উদাহরণ দেখাক, একটি উদাহরণ দেখাক, আমি যেটা বলতে চাই দেশের একটি উদাহরণ ওনারা দেখান যে দেশের প্রতিষ্ঠানগুলোকে। আওয়ামী যে প্রবলেমটা আমি একটু বলি প্লিজ। বিএনপি আমরা যদি যার দলের প্রবলেম নিয়ে শেষে আলাপ করে, আপনি নফিল সাহেবকে কি প্রশ্ন করেছিলেন? কিন্তু উত্তর পাইনি আমি সেটা। আচ্ছা, না প্রশ্নটি আবার করুন। জি, আবার প্রশ্নটা করেছিলাম যে বেশ কয়েকটা পত্রিকা আজকে দেখলাম যে ওনারা মানে অনুসন্ধানী রিপোর্ট থেকে যেটা দেখা গেল, যুগান্তর এবং যে অনুসন্ধানী রিপোর্ট থেকে দেখা গিয়েছে যে হেফাজত মনে করছে যে তাদের যে সঙ্গে যে আপনাদের মানে প্রধানমন্ত্রীর মঞ্চে চলে আসা, গণভবনে ঢোকা, এটা হচ্ছে সেই শাপলা চত্বরের বলতে গেলে এখন বলি অপপ্রচার হয়েছিল তাদের বিরুদ্ধে, অমানসিক নির্যাতন, প্রচুর মানুষকে হত্যা, আহত, নিহত ইত্যাদি। এটা তখনকার অপপ্রচার ছিল। এখন সেই অপপ্রচারের অপর সাইডে যদি হয় যে আমাদের ওখানে গিয়ে তাদের কিছু নেতা সেখানে গিয়ে মত বিনিময় করেছে, সেটা যদি প্রতিশোধ হিসেবে ধরে নেন, সেটা যদি কোনো সাংবাদিক যদি তার বিশ্লেষণের প্রতিশোধ হিসেবে ধরে নেন, বা কোনো ধর্মীয় নেতা যদি সেটাকে প্রতিশোধ হিসেবে বলেন, তাহলে সেখানে আমাদের বলার কিছু নাই। এতই যদি মিষ্টি মধুর প্রতিশোধ হয়ে থাকে তাহলে তো দেশের রাজনীতির জন্য এটা একটা গুণগত পরিবর্তন বলে আমি মনে করি। এতই যদি মিষ্টি মধুর প্রতিশোধে ওনারা বিশ্বাস করেন। করতে চাই সেটা হচ্ছে যে আরো বলা হয়েছে ওই রিপোর্টটাতে যে আগামীতে তারা আবারও শাপলা চত্বরে প্রোগ্রাম করার প্রস্তুতি নিচ্ছে। আপনারা কি ধর্মবল অবশ্যই দেব। যে কোনো রাজনৈতিক দল যদি সুষ্ঠু কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে চায়, এখানে দেখতে হবে আপনাকে কে গুণগত পার্থক্য তো এখানে অবশ্যই আছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে একটি অনগ্রসর জনগোষ্ঠীকে আধুনিকায়ন করা, ওনাদের প্রচেষ্টা হচ্ছে সেই অনগ্রসর জনগোষ্ঠীকে ধর্মের কল বাতাসে নাড়ে সেই মন্ত্রে উজ্জীবিত করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা। এবং ঐতিহাসিকভাবে তারা করেছেন, তাদের প্রতিষ্ঠাতা সেটা করেছেন, তাদের বর্তমান প্রধান বেগম খালেদা জিয়া সেটা করেছেন। আপনি একটা উদাহরণ দেখেন, নারীর ক্ষমতায়নের জন্য আজকে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে সমাদৃত, সারা বিশ্বে আজকে তার কথা বলছেন। না এটা কেন হয়েছে? কারণ তিনি প্রগতির পথে হাঁটছেন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে হাঁটছেন। একটা উদাহরণ দেখেন, খালেদা জিয়া অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা কাজ করেছেন, যা জাকারকে রাজনীতির প্রতিষ্ঠা করা ছাড়া তিনি কিছুই করেন। জি, ব্যারিস্টার দিলারা খন্দকার, আপনার কাছে জানতে চাইবো যে জাতীয় পার্টি এই যে জোট করবার কথা বলছে, এটি কি শুধুই নির্বাচনী জোট নাকি একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জোট? মানে জাতীয় পার্টির আদর্শে কি আছে যে
আমি কিন্তু আমাদের আদর্শটা একটু আগে আপনাকে বলেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী আদর্শে বিশ্বাসী একটি দল এবং নির্বাচনমুখী দল। অবশ্যই যে জোট, ইসলামিক জোটটা আমাদের হবে, এটা অবশ্যই একটা নির্বাচনমুখী জোট হবে। কারণ দেখেন, আপনাকে আমি একটু আগে একটা পত্রিকা কাটিং দিয়েছি, ওখানে বলা হয়েছে যে আগামী 15 বছরেও জামাত নির্বাচন করবে না বলে তাদের একটা পলিসি নিয়েছে। সো এবং বিএনপি থেকে অনেকগুলো ইসলামিক দল বের হয়ে আসছে। আপনাদের নেতা অনেক দিন ধরে বলছেন, গত প্রায় 5 বছর ধরে, মানে ওই 2014 নির্বাচনটি করার পর থেকে 3 বছর ধরে বলছেন যে তারাই হবে, আমরা তো বাংলাদেশের, আপনারাই হবেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল এবং বিএনপির বিকল্প হবেন আপনারা। না, আমরা এখনো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল, কারণ আমরা বিরোধী দল। আপনি এটা কি ডিনাই করতে পারবেন? আইনগতভাবে ডিনাই করতে পারবেন? এটাও বাস্তবতা যে 2008 নির্বাচনে যদি 5টা সিট তারা বেশি পেত, তারাই কিন্তু বিরোধী দল হতো, শুধুমাত্র 5টা সিট যদি বেশি পেত। আপনারা কি সাংবিধানিকভাবে যে আমরা যে বিরোধী দল, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? না। তাহলে তো আমরা অবশ্যই দ্বিতীয় বৃহত্তম দল দেশের বর্তমানে। তো বিএনপির বিকল্প হয়ে ওঠার চেষ্টা, এটা সাংবিধানিক বাস্তবতা এবং বিএনপির দুর্বলতা। তারা সাংগঠনিকভাবে যে কতটাই দুর্বল হয়ে গেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। বিএনপির বিকল্প হয়ে ওঠার চেষ্টা বা কৌশল থেকেই কি চেষ্টা না, আমরা অলরেডি বিএনপির বিকল্প, কারণ আমরা সংসদে বর্তমানে বিরোধী দল, যার কারণে আমরা অবশ্যই বিএনপির বিকল্পই এখন। এটা আপনাকে তো মেনে নিতে হবে। আগামী নির্বাচনে যখন আওয়ামী লীগ, আমরা আশা করতে পারি আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, সেই কৌশলের কারণে কি আপনারা আগে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কি হবে? আপনি কি এটা এখন থেকে বলতে পারবেন? না, আপনি কি এটা এখন থেকে বলতে পারেন? অবশ্যই বিএনপিকে স্বাগত জানাবো। আমরা চাই সমস্ত দলকে নিয়ে নির্বাচন করার জন্য, এবং বিএনপি আগামীতে আসবে এবং সেটা জাতীয় পার্টি স্বাগত জানাচ্ছে। জাতীয় পার্টির একজন প্রতিনিধি হিসাবে আমি বিএনপিকে স্বাগত জানাচ্ছি আগামী নির্বাচনে আসার জন্য। আমি একটা বিরতির পর 3 তরুণ রাজনীতিবিদের কাছে যে প্রসঙ্গটি নিয়ে শেষ করতে চাই আলোচনা, যে এই যে যাদেরকে আমরা ইসলামপন্থী দল বলছি, যারা ইসলামী রাজনীতি করেন বলছি, কওমি মাদ্রাসার যে বিশাল জনগোষ্ঠীর কথা বলছি, তারা আওয়ামী লীগ বিএনপি করতে পারেন না কেন? মানে নির্বাচনের আগে তাদের নিয়ে টানাটানি করে তাদেরকে একটা ভোটের জন্য ব্যবহার করাটাই কেন একমাত্র রাজনীতিতে তাদের একমাত্র অবদান হয়ে দাঁড়ায়? একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহনে। শামা ওবায়েদ, আপনার কাছে জানতে চাই, যেখানে এই আলোচনাটি নিয়ে যেতে চাইছিলাম, যে ইসলামপন্থী রাজনীতি যারা করেন তারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করতে পারেন না কেন? মানে তাদের কেন আলাদা দল করতে হয়, আলাদা এজেন্ডা নিয়ে লড়তে হয়? তখন কখনো তারা হয়তো ওইরকম করে সমর্থন পান না, ভোটের আগে তাদের দাম বাড়ে কেন? এটা তো ওদেরকে জিজ্ঞেস করতে হবে তারা কেন করে না। বাট যেটা আমাদের দেশের যে রাজনৈতিক ঐতিহ্য আমরা দেখে আসতেছি এত মানে স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমরা দেখছি দুইটা মেইন পলিটিক্যাল পার্টি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, ঠিক আছে না? আপনার তখন বিএনপির জন্ম হওয়ার পর থেকে আমরা দেখছি এই দুটো পার্টি, ধানের শীষ আর নৌকা। অন্য এসেছে আপনার জাতীয় পার্টি, অনেক দিন ওনারা ছিলেন, তখন আওয়ামী লীগ বিএনপি দুজনই ওনাদের বিরুদ্ধে মাঠে ছিলেন তখন সে, কিন্তু এখন আমরা দেখেছি মূল ইভেন এখন ওই যে আপা যে বললেন, ওনার সাথে আমার আগে পরিচয় হয়নি, উনি বললেন যে বিএনপি সাংগঠনিক অবস্থা এত খারাপ, এখন জাতীয় পার্টি হচ্ছে সেকেন্ড বৃহত্তম দল। তা উনাদের অফকোর্স ওনার নেতা তো কিভাবে হসপিটালে ভর্তি হলেন, কিভাবে আসলেন, কিভাবে ওনার ওই যে ওনার নির্বাচনের কাগজপত্র জমা পড়লো, সেটা তো দেশবাসী দেখেছে, সেটা আমি এখন আর রিপিট করতে চাই না। কিন্তু এই যে উপজেলা নির্বাচনগুলো হলো, তাহলে জাতীয় পার্টি তো উপজেলার সিস্টেমটার একটা ইয়ে ছিল, মানে ওনারা একটা ইয়ে ছিল, হ্যাঁ ওনারাই করেছেন, আপনারা প্রবক্তা হওয়ার পরেও, হ্যাঁ আচ্ছা যেভাবে করুক করেছে, প্রবক্তা হওয়ার পরেও কেন উপজেলা, ভাই আমাকে বলতে দেন, উপজেলার নির্বাচনে এত রেজাল্ট এত খারাপ কেন ওনাদের? একটা সিটও কেন ওনাদের তো প্রতিদ্বন্দ্বী ছিল। তারপরে ইউনিয়ন নির্বাচনে আমরা 60টা সিট পেয়েছি, 60 উপজেলা নির্বাচনে, না সরি ইউনিয়ন পরিষদ নির্বাচন, না আমি বলতেছি উপজেলার 5টা ফেজে উপজেলা নির্বাচন হয়েছে। না উপজেলা নির্বাচন আমাদের আছে, আমাদের প্রায় 11-12 জনের মতো, না রং ইনফরমেশন দিলে তো হবে না। এবং সুতরাং আমি জাতীয় স্থানীয় নির্বাচনে জাতীয় পার্টির ভোট কমেছে, জাতীয় পার্টির অনেক কমেছে। এখন ওনারা যদি এই যে এরকম গৃহপালিত মানে হয়ে থেকে গৃহপালিত বিরোধী দল হয়ে মন্ত্রিত্বের ভাগ নিয়ে আবার অর্ধেক বিরোধী দলে থেকে এইসব বিভিন্ন ভাবে যদি ওনারা খুশি থাকেন, নিজেদেরকে মনে করেন যে ওনারা দ্বিতীয় বৃহত্তম দল, সেটা ওনাদের ব্যাপার, সেটা আমার কোনো এখানে কথা নাই। কিন্তু কথা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে এখন পর্যন্ত ইউনিয়ন লেভেলের নির্বাচন, ওয়ার্ড লেভেলের নির্বাচন, 2 মেইন পার্টি
আওয়ামী লীগ, বিএনপি, নৌকা, ধানের শীষ। এইটা এই দেশের বাস্তবতা। আমি বলছি না এটা খারাপ ভালো, আরো অনেক হয়তো দল আছে, আরো বামপন্থী দল আছে, ডানপন্থী দল আছে, কিন্তু না ইসলামিক জোটগুলো এরশাদ সাহেব কেন ভাবছেন, এরশাদ সাহেব উনি বলুক, কিন্তু এখন ইসলামিক দলগুলো যেটা ওনারা হয়তো চিন্তা করছে, ইসলামিক দলগুলো ওনাদের কনস্টিটিউশন অনুযায়ী ওনাদের রাজনীতি করার অধিকার আছে এই দেশের মাটিতে, এবং ওনারা করার অধিকার করতে দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে হয়তো ভোটের আগে, কারণ আমরা তো সবাই তো যারা পলিটিক্স করে, যারা মাঠে রাজনীতি করে, তারা কিন্তু সবাই একটি লক্ষ্য নিয়ে রাজনীতি করে। ইসলামিক দলগুলোর একটা লক্ষ্য থাকে যে ঠিক আছে আমার মাদ্রাসাকে আমি উন্নয়ন করব, বা আমার এইভাবে আমার দাবিগুলো আমি পূরণ করব। কার কিভাবে দাবিগুলো, তারা তো সরকারের মাধ্যমে বা আপনার রাজনৈতিক যে মেইন ধারা, ওই ধারার সাথে সম্পর্ক রেখে কিন্তু তাদের দাবিগুলো পূরণ করতে হয়। সুতরাং এই কারণেও হতে পারে যে তারা। মহিবুল হাসান চৌধুরী নফেল, আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি যে কওমি মাদ্রাসার মানে এই প্রধানমন্ত্রীর এই গণভবনের বৈঠকের পর থেকেই পত্রিকাগুলো হিসাব দিচ্ছে যে কওমি মাদ্রাসার 14 লাখ স্টুডেন্টের সঙ্গে মিলিয়ে ধরলে 1 কোটি জনগণ এর সঙ্গে সম্পৃক্ত। মানে এই যে এদেরকে আলাদা করে দেখা, আলাদা করে বিবেচনা করা, মানে মনে হয় যেন কোনো কওমি মাদ্রাসার ভেতরে আর কোনো আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি নাই। ব্যাপারটা কি এরকম? মানে এদেরকে কেন তাহলে টানতে পারে না মূলধারার রাজনীতি? মূলধারার রাজনীতিতে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্যই, তাদের যে পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য আমরা কিন্তু সচেষ্ট। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সচেষ্ট, এবং এর অংশ হিসেবে কিন্তু আমরা তাদের সাথে ইন্টারাকশন করেছি, আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কারণ আমরা বিশ্বাস করি যে ইসলামিক রাজনীতি যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমাদের সাথে থাকতে পারে, আমাদের দলের মূল আদর্শের সাথে থাকতে পারে, কিন্তু জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যদি তাদেরও যদি লক্ষ্য থাকে, এবং আমাদের লক্ষ্য যদি হয় অনগ্রসর গোষ্ঠী জনগণের মান উন্নয়ন, তাহলে সেখানে আমরা একসাথে কাজ করতে পারি। আমরা আদর্শিকভাবে কোনোদিনই মিলবো না, তারা হয়তো বা আমাদের কোনোদিনই ভোট দিবে না, কিন্তু আমরা যদি আমাদের ব্যাপারে যে অপপ্রচারটা তাদেরকে করা হয়, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, ঠিক যেমনি করে বাম রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সবসময় পজিটিভলি আমরা এনগেজ করছি, পার্টিসিপেট করাতে, অংশগ্রহণ করাতে আমরা উজ্জীবিত করছি, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। জননেত্রী শেখ হাসিনা একজন বিশাল হৃদয়ের রাজনীতিবিদ। তিনি যেমনি করে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারাকশন করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে তাদেরকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবেই কাজ করছি কিনা, মানে রাজনীতিকরা, সাংবাদিকরা সকলেই আমরা এরকম একটি কাজ করছি কিনা যে আমরা তাদেরকে এক্সক্লুড করা, যে ইসলামপন্থী সবগুলো দলই আসলে একই ভাবছে। অবশ্যই না, বা আমরা এরকম ভাবছি কিনা যে কওমি মাদ্রাসায় কোনো আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি নাই। কওমি মাদ্রাসায় যারা, কওমি মাদ্রাসা তো কোনো রাজনৈতিক দল না, বা সেটা তো কোনো নির্দিষ্ট প্রতীক নেই। আর প্রতীকের রাজনীতি যদি আপনি দেখুন, যে একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের প্রতীকটাও ধার করা। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাপের ধানের শীষ প্রতীকটা জিয়াউর রহমান ভিক্ষা নিয়ে রাজনীতি করে শাহজিজের আশীর্বাদে সেই দলকে, এই প্রসঙ্গটা আসছে এজন্যই যে একটি রাজনৈতিক দলের প্রবণতাই হচ্ছে সমাজের একটি দক্ষিণপন্থী, ডানপন্থী বা অনগ্রসর জনগোষ্ঠীকে অপপ্রচারের মাধ্যমে একত্রিত করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো। সুতরাং একটি রাজনৈতিক দলের মূল লক্ষ্যই যদি হয়ে থাকে, আপনি যদি দেখুন ধার কর্য করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, ক্ষমতার উচ্ছিষ্ট ছড়িয়ে জাতীয় পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই প্রক্রিয়াটাকে প্রতিহত করার জন্য রাজনৈতিকভাবে আমাদেরও তো সচেষ্ট হতে হবে। সুতরাং আমাদের সেই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা তাদের সাথে ইন্টারাক্ট করছি। আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের সাথে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই। আমরা সবাই চাই জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, এবং জননেত্রী শেখ হাসিনার অধীনে নেতৃত্বে সেটা সম্ভব, এবং সেটা হয়েছে, এবং আমরা তাদেরকে সেখানে স্বাগতম জানাই। একদম শেষ মন্তব্য ব্যারিস্টার দিলারা খন্দকার। শেষ মন্তব্য নবনীতা, আমাকে একটু বলতে দিন, কিন্তু আমার সময় শেষ। জি না, আমি নফল ভাইকে আমি বলছি যে উনি প্রথমেই বলেছিলেন যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান সংবিধানের 12টা বাজিয়েছেন রাষ্ট্রধর্মকে ইসলাম করে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, নফল ভাইয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে ওনাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা আছে, ওনারা যেন আগামী সংসদ 2রা মেতে আগামী টার্মে সংসদ বসবে, ওনারা যেন সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এটাকে রাষ্ট্রধর্মকে বা ইসলামকে বাতিল করে দেয়। না, আমাদের তো
সেটা রাজনৈতিক অবস্থান না, এটা তো আমাদের রাজনৈতিক অবস্থান না, এটা এক ধরনের অপপ্রচার। জানাচ্ছি যে ওনারা কথা গৃহপালিত বিরোধী দল বলে, তো ওনারা গৃহপালিত বিরোধী দল বলে কিন্তু ওনারা নির্বাচনে আসেন না। তো ওনাদের কাছে আমি অনুরোধ জানাবো ওনারা যেন আগামী নির্বাচনে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মন্ত্রিত্ব হ্যাঁ, ছেড়ে রাস্তায় আসেন না, তাহলে তো বোঝা যাবে যে মন্ত্রিত্ব আপনারা আপনারা মন্ত্রিত্ব সাথে ছাড়েন আপনাদের নির্বাচনের না কি না, সম্পর্ক? কারণ তাহলেই মানুষ আমাদের আপনাদেরকে মন্ত্রিত্বের গৃহপালিত সাথে তো- বলবে না, 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 আমাদের মন্ত্রিত্বের তাহলে সাথে মানুষ আপনাদের- আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শামা ওবায়েদ, মহিবুল হাসান চৌধুরী, নওফল এবং ব্যারিস্টার দিলারা খন্দকার। দর্শক জানেন আমরা প্রতিদিন শেষ করি সাফল্য গাথা দিয়ে। নওগাঁর প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আশার আলো নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। অসীম উদ্দিন নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। স্বাভাবিক শিশুর মতো শিক্ষার সুযোগ পাননি সোহেল রানা। জীবনের ১৫ বছর পেরিয়ে ঠাঁই হয়েছে আশার আলো প্রতিবন্ধী স্কুলে। এখানে সহপাঠীদের সাথে পড়ালেখা আর বিনোদনের মাঝে সময় কাটে তার। পোকা বোমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আশার আলো প্রতিবন্ধী স্কুলের কল্যাণে সোহেল রানার মতো আরো অনেক প্রতিবন্ধী শিশু এখন স্বপ্ন দেখছে উজ্জ্বল ভবিষ্যতের। এখন আমি আগের চাইতে অনেক উন্নত, স্কুলে এসে ব্যায়াম করে আমার ইন্ডিয়ানে প্রতিবন্ধীদের নিয়ে স্কুল করে আমি এদের প্রতিবন্ধীদের উন্নত করার জন্য চেষ্টা করব। অনেক ভালো লাগে। লাগিয়ে দেয় ইংলিশ। সমাজে অবহেলিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন স্কুলের উদ্যোক্তা আসিম উদ্দিন। বাচ্চাদেরকে নিয়ে সঠিকভাবে কাজ করে তাদেরকে সম্পদে পরিণত করতে পারি। আশার আলো স্কুলে বিনা বেতনে শিক্ষাদান করছেন 12 জন স্বেচ্ছাসেবী শিক্ষক। আর অটিজম বাচ্চা বা ডাউন সিনড্রোম যে বাচ্চা, ওদের যে মেনলি স্পিচ প্রবলেম গুলো থাকে এবং অকুপেশনাল থেরাপিটা তাদের জন্য দিতে হয়। নিজের বাচ্চাদের মনে করে আমরা এদেরকে সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছি, যদি এদেরকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি, এদেরকে ভালো করে গড়ে তুলতে পারি। শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে সমাজের কল্যাণে নিয়োজিত করতে চান নওগাঁর প্রতিবন্ধী স্কুলের এসব শিক্ষার্থী। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন।